নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। রাজ্য জুড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে আর তাতেই মানুষজন বিভ্রান্ত হচ্ছে, কেননা বিভিন্ন জায়গায় অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অক্সিমিটারে কালোবাজারি করা হচ্ছে। আর এখন নতুনভাবে কালোবাজারির পাশাপাশি যে প্রতারণার চক্র, সামগ্রিকভাবে মানুষজনের অবস্থা কিন্তু বেহাল হচ্ছে। দিনের পর দিন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে, আম জনতা যাবে কোথায়? একদিকে যেমন ওষুধ নিয়ে কালোবাজারি করা হচ্ছে, আবার অন্যদিকে বেড পেতে গেলেও টাকা নেওয়া হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে। রাজ্য জুড়ে কি হচ্ছে, আর এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং একই সঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে চিকিৎসা পরিষেবা যে জায়গায় যাচ্ছে তাতে আম জনতা যাবে কোথায়, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্টরা, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবং আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন রাজু ঘোষ, স্বাগত জানাবো আপনাকেও। প্রথমেই, যখন রাজ্য জুড়ে এই ধরনের করোনার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, চিকিৎসার ব্যবস্থা এইভাবে তলানিতে পৌঁছে গিয়েছে, অক্সিজেন অক্সিমিটারে কালোবাজারি করা হচ্ছে, প্রতারণা চক্র মাথাচাড়া দিয়ে উঠছে, আম জনতার পরিস্থিতি কিন্তু একেবারে বেহাল হয়ে যাচ্ছে। আমরা চিকিৎসকের কাছে যাব। অরিন্দমবাবু, যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা দেখছি যে গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ, আম জনতা একমাত্র ভরসা রাখে চিকিৎসকদের ওপর বা চিকিৎসা ব্যবস্থার ওপর, কেননা তাদের আর এক্ষেত্রে কোনো নিজেদের কিছু করার থাকে না। কিন্তু সেখানেই দেখছি কালোবাজারি। যখন চিকিৎসা করাতে যাচ্ছে সেখানে টাকা দিতে হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার কিনতে হচ্ছে 45,000 টাকায়। আম জনতা যাবে কোথায়? সত্যি তো একটা অরাজকতার অবস্থা হচ্ছে। যখনই যোগান কম থাকে তখনই কিন্তু অসুবিধাটা হয়। তখন এক শ্রেণী চেষ্টা করে, অসাধু ব্যবসায়ীরা চেষ্টা করে দুর্বল মানুষকে এই সময় আরও কষ্টটা দিতে। তো সেই ক্ষেত্রে কালোবাজারি শুরু হয়েছে। অক্সিজেন পাচ্ছে না মানুষ, তখনই চেষ্টা করবে আরেকটু বেশি দামে যদি সিলিন্ডার পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে হোর্ডিংয়ের ব্যাপার থাকে, বাড়িতে 14-15টা রেখে দিচ্ছি, লাগছে না, আর যাদের লাগছে তারা পাচ্ছে না। যখনই এই অসামঞ্জস্যটা থাকবে তখনই কিন্তু এই অসুবিধাগুলো সৃষ্টি হবে। যারা সৃষ্টিকর্তা তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া দরকার। একেবারে এই প্রশ্ন ধরেই আমরা আসবো যে যারা এই ধরনের কালোবাজারির সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু তার আগে দেখে নেবো যে রাজ্য জুড়ে ঠিক কি কি অভিযোগ উঠে আসছে, কিভাবে মানুষজন যন্ত্রণার শিকার হচ্ছে, কোভিড আক্রান্ত রোগীদের পরিবাররা কিভাবে দিনের পর দিন এই ধরনের প্রতারণা চক্রের শিকার হচ্ছেন। দেখুন আপনারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা রাজ্য, বেড়েই চলেছে সংক্রমণ, রেকর্ড গড়ছে মৃত্যুর সংখ্যা, 20,000 পেরিয়েছে দৈনিক সংক্রমণ। গত কয়েকদিনে দৈনিক মৃত্যুর সংখ্যাও 100-র ওপর। কঠিন পরিস্থিতি রাজ্যে, হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এরই মধ্যে কোথাও হাসপাতালে অমিল বেড, কোথাও নেই চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, কোথাও মিলছে না প্রয়োজনীয় ওষুধও। অভিযোগ জেলায় জেলায়। করোনা আক্রান্ত 8 জন ডাক্তার, 12 জনের ওপর নার্স ও ল্যাব টেকনিশিয়ান। ফলে শিখেই উঠেছে হাসপাতালে রোজ আসা শয়ে শয়ে রোগীর চিকিৎসা ব্যবস্থা। বসিরহাট জেলা হাসপাতাল শুধু এই শহরের মানুষদেরই নয়, সুদূর সুন্দরবন লাগোয়া সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়ার বাসিন্দারাও এই জেলা হাসপাতালের ওপর নির্ভরশীল। অতিমারির এই সংকটের সময় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় সাধারণ মানুষ। বসিরহাট জেলা হাসপাতালে 12 জন ডাক্তার সহ নার্স ও বিভিন্ন স্টাফরা করোনা আক্রান্ত হয়েছেন। এর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রান্ত থেকে, বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে যারা করোনা আক্রান্ত পেশেন্টদের পাঠাচ্ছি, চিকিৎসার ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। তাই আমাদের অনুরোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে, বিষয়টি আপনারা অবশ্যই একটু দেখুন, যাতে আবার সুষ্ঠুভাবে বা এই কঠিন পরিস্থিতিতে ট্রিটমেন্টটা আবার ভালোভাবে করা যায়। করোনা আক্রান্ত হওয়ায় একসঙ্গে অনেক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ছুটিতে থাকায় চিকিৎসা শিখে ওঠার কথা স্বীকার করেছেন এক চিকিৎসক। নার্সদের মধ্যে যেটুকু পেয়েছি 8 জন ওখানে নার্সরা ভর্তি অ্যাফেক্টেড, কোভিড পজিটিভ হয়েছে, 5 জন ডাক্তাররা পজিটিভ হয়েছে, হ্যাঁ, 2 জন হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পজিটিভ হয়েছে। আচ্ছা স্যার, ডাক্তারের নামগুলো কি একটু পাওয়া যাবে? না সেটা ভালোভাবে বলে দিতে পারবো না। আচ্ছা, 5 জন ডাক্তার আর 8 জন নার্স আর ল্যাব টেকনিশিয়ান কজন? 2 জন। আচ্ছা, 2 জন, এইটা আমি বলতে পারি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই মুহূর্তে আর যারা অ্যাফেক্টেড হয়েছে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে, যারা আছে করোনা পজিটিভ হয়ে তাদের মেডিকেল লিগে আছে আর কি।
অতিমারি আবহে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেড়ে চলেছে রোগীর চাপ। অভিযোগ নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা। অভিযোগ বেডের আকাল, মিলছে না ওষুধ। বোর্ডে লেখা আছে আপনার 10টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু ওরা বলতেছে 120 স্লিপ বাইকে দিলাম আর হবে না, এখন আপনার এক্সট্রা আছে, এখনো 1 ঘন্টা টাইম আছে, কিন্তু আর বলতেছে হবে না। এটা আমরা 10-15 জন এখনো লাইনে আসি, কিন্তু বলতেছে হবে না। ভয়াবহ করোনা পরিস্থিতি, রোগীর চাপে হাসপাতালে আকাল বেডের। অভিযোগ মিলছে না ওষুধ। অতিমারির ছোবলে দিশেহারা রাজ্যবাসীর চিকিৎসা পেতে নাভিশ্বাস উঠছে। বসিরহাট থেকে অর্ণব ব্রহ্ম ও শিলিগুড়ি থেকে উদয়ন মুখোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজু ঘোষ। আপনার কাছে একটা বিষয় পরিষ্কার করতে চাইবো, বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাব রয়েছে, কোথাও বেডে রোগীকে ভর্তি করতে গেলে টাকা দিতে হচ্ছে। কেন এই ধরনের অব্যবস্থা? দেখুন, এই অব্যবস্থার পিছনে যেটা আপনাকে দেখতে হবে, গত ইলেকশন যেটা 2021 ইলেকশন হলো, সেখানে সারা ভারতবর্ষের মানুষ জানে যে এখানে 8 দফায় ইলেকশন হয়েছে এবং বারবার মমতা ব্যানার্জি বলেছিলেন যে 8 দফায় ইলেকশন না করতে, বহিরাগত মানুষদের বাংলায় না আনতে। এই নরেন্দ্র মোদী সরকার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বহিরাগত এনে এই করোনা নামক দেখুন, ভোট তো মিটে গেছে অনেকদিন হয়েছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করে ফেলেছেন, ফলে এখনো 10-12 দিন কেটে গেছে। সেক্ষেত্রে বেড পাওয়া যাচ্ছে না, বেডে ভর্তি করতে গেলে টাকা দিতে হচ্ছে। আপনার বোধহয় জানা নেই, একমাত্র পশ্চিমবাংলায় ভারতবর্ষের সব থেকে বেশি বেড অ্যাভেলেবেল আছে। সামনে আমার একজন ডাক্তারবাবু রয়েছে, পারলে জিজ্ঞেস করে নিন। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, সারা ভারতবর্ষের থেকে বেড বেশি থাকলেও রোগীরা তো পর্যাপ্ত পরিমাণে বেড পাচ্ছেন না। পাবে কি করে? এই যে নরেন্দ্র মোদী এসে তো বাংলাটাকে শেষ করে দিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে পিন্ডি চটকি দিয়ে গেছে করোনা নামক বিষটা ঢেলে। কত মানুষকে মমতা ব্যানার্জি সাপোর্ট দেবে? রীতিমতো চেষ্টা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি একসঙ্গে হসপিটালে যায়, কত মানুষকে বেড দেবে? আমরা দেখছি যে এসএসকেএম হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি হচ্ছে, 45,000 টাকায় অক্সিজেন সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। দেখুন, এই অসাধু ব্যবসায়ী সব জায়গাতেই আছে। সেক্ষেত্রে দায়টা কার? না, দায় তো যে ব্যবসা করছে তার দায়। প্রশাসনের নজরে যখন আসে, প্রশাসন তাদের অ্যারেস্ট করছে, ব্যবস্থা নিচ্ছে। এর জন্য প্রশাসন তো কাউকে বলছে না যে তোমরা কালোবাজারি করো। প্রশাসন সব পদক্ষেপটা তো প্রশাসনকেই গ্রহণ করতে হবে। নিশ্চয়ই প্রশাসন তো পদক্ষেপ নিচ্ছে। আপনি তো দেখছেন, আপনাদের চ্যানেলও তো অনেকগুলো স্টিং অপারেশন করছে, প্রশাসনকে আপনারা খবর দিয়েছেন, সেখানে অ্যারেস্ট হয়েছে। প্রশাসন তো রীতিমতো কাজ করছে, আর কত করবে? প্রশাসনের যা কর্তব্য। কিন্তু এই রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি যে অক্সিজেন নিয়ে কালোবাজারি করা হচ্ছে, অক্সিমিটারের দাম বেশি চাওয়া হচ্ছে, এমনকি চিকিৎসার জন্য, ন্যূনতম চিকিৎসা পরিষেবার জন্য যে বেড বরাদ্দ থাকে, সেই বেডে রোগীকে ভর্তি করতে গেলেও টাকা দিতে হচ্ছে। আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। যে কালোবাজারি চলছে, শুধুমাত্র কি অর্থনীতি, নাকি এই ব্যবস্থাটার সুযোগ নেওয়া হচ্ছে? একদম এই ব্যবস্থাটা সুযোগ নেওয়া হচ্ছে। কালোবাজারে দিয়ে তো আর দেশের অর্থনৈতিক উন্নতি হবে না। আর এই কালোবাজারি মানে হচ্ছে এটা ব্ল্যাক মানি, এবং এই ব্ল্যাক মানিটা সরকারের কাছে যায় না। কিন্তু সমস্যাটা সমাধান করতে হবে। এটার মেন সমস্যা সেখানে হচ্ছে যোগানটাকে বাড়াতে হবে। দুটো সমস্যা, একটা হচ্ছে সাধারণ মানুষের একটা সচেতনতা বাড়াতে হবে, আর 2 নম্বর হচ্ছে মানুষকে একটু সজাগ থাকতে হবে। যেন তেন প্রকারেণ কিছু কালোবাজারি আবির্ভাব ঘটেছে, অসাধু ব্যবসায়ীর আবির্ভাব ঘটেছে, যাদেরকে আমাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসনের দায়িত্বভারটাও কিন্তু প্রশাসন অস্বীকার করতে পারে না, এবং প্রশাসনকে আরও কঠোর হতে হবে, সজাগ হতে হবে। অতিমারি পরিস্থিতিতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, সাধারণ মানুষের সহযোগিতা করতে হবে প্রশাসনকে। একেবারে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে, প্রশাসনকেও আরো করা হতে হবে। এসএসকেএম এর ছবিটা আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো, কেননা যেখানে অক্সিজেন সিলিন্ডার 45,000 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপির পক্ষ থেকে মনোতোষ বাবু, আপনাকে স্বাগত জানাবো। আমরা যে বিষয়টাতে ছিলাম, যে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা কিন্তু বেহাল আকার ধারণ করছে, প্রশাসনের গাফিলতির একটা অভিযোগ উঠে আসছে, কেননা অক্সিজেন নিয়ে কালোবাজারি করা হচ্ছে। অক্সিমিটারের দাম প্রায় 3 গুণ, কেন 4 গুণ, অ্যাম্বুলেন্সের ভাড়া 6 গুণ চাওয়া হচ্ছে। এই ঘটনার জন্য দায়ী কে? দেখুন, পশ্চিমবাংলায় বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই শাসনভার, এবং এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা তো টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে জানতে পারছি, এগুলো সমাজের পক্ষে ভালো না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকেই বলছি, কিন্তু কিছু লোকের স্বভাব থাকে যে দলই ক্ষমতা আসুক, সেই দলে গিয়ে এই ধরনের দুর্নীতি করে, যারা পার্টিকুলার কোনো দলের হয় না। এরা বর্তমানে এখন তৃণমূল সরকার আমাদের যে এসছে ক্ষমতায়, হয়তো সেই সরকার দায়িত্ব ছিল এগুলোকে সঠিকভাবে ধরা এবং এদেরকে ধরে অ্যারেস্ট করা। হয়তো কোনো জায়গায় ব্যর্থতা হচ্ছে, আমরা টিভির মাধ্যমে দেখতেও পাচ্ছি, যেগুলো হওয়া উচিত না। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির এর জন্য প্রতিবাদ আমরা জানাচ্ছি। আচ্ছা, উনি বলছেন যে প্রশাসনিক ব্যর্থতা। উনি টিভি দেখেন না, টিভি হয়তো উনি দেখেন না, একদম সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকেও ডিচার্জ। এত লোক অ্যারেস্ট হয়েছে, আপনারাই কতজনকে অ্যারেস্ট করছেন প্রত্যেক দিন? আপনি লালবাজার ক্রাইম রিপোর্টে গিয়ে খবর নিন, প্রত্যেক দিন
যে কটা ঘটনা ঘটছে প্রত্যেকটাই অ্যারেস্ট হয়েছে। প্রশাসন সজাগ, 100% প্রশাসনের মতো কাজ করছে। প্রশাসনের কাজে বাধা দিচ্ছে এই কেন্দ্র বাহিনী। রিপাবলিক বাংলার খবরের জেরে আমরা দেখেছি যে বিশেষ করে এসএসকেএম এর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভবানীপুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু আমরা আজকে বসিরহাটের ছবি দেখেছি, যেখানে প্রচুর মানুষজন অর্থাৎ চিকিৎসকরা তারা কিন্তু কোভিড পজিটিভ হয়েছিল, সেখানে চিকিৎসা পরিষেবা বেহাল হতে পারে। কিন্তু নদিয়ার ঘটনা আমরা দেখেছিলাম, সেখানে বেডে ভর্তি করতে গেলে টাকা দিতে হচ্ছে। মর্গে যখন দেহ রাখা হচ্ছে, যে পরিস্থিতি মানুষজন তার পরিবার পরিজনকে হারাচ্ছে, মর্গে দেহ রাখতে গেলে টাকা দিতে হচ্ছে, কি বলবেন? দেখুন, এগুলো প্রশাসনের ব্যাপার নেই। মানুষ কিছু 2 নম্বরই মানুষ আছে যারা সবসময় একটা ছাতা খোঁজে, তো সেখানে তারা যদি করে আমাদের প্রশাসনের কাছে যখন সেক্ষেত্রে লাগাম লাগানোর দায়িত্ব টাকা নিশ্চয়ই লাগাম তো আছেই, তো তার জন্যই তো কম হচ্ছে সামান্য। এত একটা বিরাট বড় একটা পরিস্থিতি এই নরেন্দ্র মোদী এসে করে দিয়ে গেছে বাংলার মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বহিরাগত মানুষ দিয়ে সে বিষ ছড়িয়ে দিয়ে চলে গেল। আজকে প্রশাসন টালমাল হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর কাছে আজকে নরেন্দ্র মোদী সরকার মুখ নষ্ট করলো। সে নিজে অপারক, অক্ষম। আজকের ডেটে মমতা ব্যানার্জি যখন এরকম একটা এই কঠিন সময়ের মধ্যে লড়াই করছে, এই অবস্থায় কেন্দ্র টিমগুলো উইদাউট রাজ্য সরকারকে না জানিয়েছে ডিস্টার্ব করছে। এখানে করে যাচ্ছে ধনকর বাবুর কোনো একটা হুঁশ নেই, যে মানুষ মারা যাচ্ছে, তিনি রাজনীতি করতে চলে যাচ্ছে শীতলকুচিতে। এগুলো কেন্দ্র সরকারের কোনো কাজকর্ম নাই। মানুষদের ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো কাজ নাই। এরা শুধু ডিস্টার্ব করছে মানুষকে, ডিস্টার্ব ছাড়া কোনো কাজ নেই। এখন কি রাজনীতির সময়? না, রাজনীতি তো ওনারা করছেন। ধনকর বাবুকে জিজ্ঞেস করুন না যেটা রাজনীতির সময় কিনা। এই বুমটা নিয়ে গিয়ে একবার ধনকর বাবুর একটা বাইট নিন যে আপনার কি এটা রাজনীতির সময়। কেন নিশীথ পরামানিককে নিয়ে আপনার শীতলকুচি যেতে হলো? সিপিএম কোনো বাদ বিচার নেই করোনার কাছে। করোনা একদমই তাই। করোনার কাছে কে সিপিএম কে বিজেপি এই বিষয়টা বড় কোনো কথা নয়, কেননা মানুষই তাকে বেঁচে থাকতে হবে, এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা যাব চিকিৎসকের কাছে। আমরা দেখছি বর্তমানে যে শাসক দল অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে অক্সিজেনের জোগান নেই। অক্সিজেন প্ল্যান্টের জন্য এক্ষুনি আমরা খবরটা ব্রেক করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। সবই ঠিক আছে, কিন্তু যে সমস্ত জায়গায় অভিযোগগুলো উঠে আসছে, বেড পেতে গেলে টাকা দিতে হচ্ছে, অক্সিজেনে কালোবাজারি হচ্ছে, এই বিষয়টা কি আগে আমার মনে হয় না, আপনার মনে হয় না যে লাগাম লাগানো দরকার এই বিষয়টাতে? অন্তত যেটুকু পরিষেবা রয়েছে তা যেন আমজনতা পায়। দেখুন, একটা কথা স্পষ্ট আমি বলছি, সুপারিশ ছাড়া যেন হাসপাতালে ভর্তি হয়। সুপারিশ নিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। যাদের দরকার নেই তারা হাসপাতালে যাচ্ছে, যাদের প্রয়োজন আছে তারা যাচ্ছে না। এটা কিন্তু ঘটনা। এটা আশা করি সরকার এই বিষয়ে নজর দেবেন, তীক্ষ্ণ নজর দেবেন, নজরদারি আছে আশা করি। কারণ সাধারণ মানুষকে কিন্তু পরিষেবাটা দিতে হবে। কালোবাজারি তখনই হয় যখন যোগান কম থাকে। সেই সুযোগটা বারবার বলছি এক শ্রেণীর ব্যবসায়ীরা নিচ্ছে। তবে একটা ঘটনা, কলকাতা নয়, আপনি সারা ভারতবর্ষে দেখুন, হরিয়ানা থেকে মানুষকে দিল্লি আসতে হচ্ছে গ্যাস সিলিন্ডার ভরাতে। শাহাদলে রেমডেসিভির চুরি হচ্ছে, হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষের যদি চিত্রটা দেখেন, একটা অরাজকতার চিত্র। এই চিত্রটা একমাত্র আটকাতে হবে। এখন এই বর্তমান অবস্থা থেকে আমাদের বার করতে পারবে প্রতিষেধক। কিন্তু প্রতিষেধক নিয়ে যে দুর্বলতা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে, আমি কোনো দলকে দায়ী করছি না, কেন্দ্রীয় প্রতিষ্ঠান যারা ডাক্তার বসে আছে তাদেরকে বোঝানো দরকার এখন প্রতিষেধক দিনে 1 কোটি লাগবে। তাহলে কিন্তু আমরা প্রতিহত করতে পারবো। কারণ আমাদের বর্তমান অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ মানুষ মারা যাচ্ছে। যা জনসংখ্যা আছে সারা ভারতবর্ষে সে হাসপাতাল নেই। একসময় মানুষ হাসপাতাল পাবে না, এটা কিন্তু বাস্তব। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রতিষেধক যদি আমরা ঠিকমতো করতে পারতাম, আমাদের মানুষকে কিন্তু বাঁচানোর একটা সক্ষম হতাম, আমরা অনেকটা করতে পারতাম। কিন্তু সেইখানে খানিকটা আমরা পিছিয়ে। সেটা কিন্তু 65 কোটি প্রতিষেধক বাইরে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না খুব ভালো সিদ্ধান্ত ছিল। 2 নম্বর, ফেব্রুয়ারি মাসে যখন মহারাষ্ট্র বলছে যে পরিবর্তন হতে পারে পরিকাঠামোর, তখন কিন্তু একেবারে পরিকাঠামোগত বিষয় নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। কেননা যেখানে আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে, পরিকাঠামোগত বিষয়টির দিকে আরো নজর দিতে হবে। আর কি কি প্রয়োজন রয়েছে, কোন জায়গায় খামতি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
বর্তমানে গোটা রাজ্য জুড়ে করোনার অতিমারী পরিস্থিতি জারি রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের যেমন ভূমিকা গ্রহণ করা দরকার, তেমনি সচেতন হওয়া দরকার আম জনতারও। কোভিড ভ্যাকসিন নিতে গিয়ে সামাজিক দূরত্ববিধি বজায় রাখা দরকার এবং প্রত্যেকের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক। আর যদি প্রত্যেকেই একটু করে সচেতন হয়, সেক্ষেত্রে পরিস্থিতির মোকাবেলা করা যাবে। আমরা বিরতির আগে যে বিষয়টিতে ছিলাম, যে প্রশাসনিক পদক্ষেপ, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অক্সিজেনের জোগাড় নেই, ভ্যাকসিনের জোগাড় নেই, সেই বিষয়টা আমরা মেনে নিলাম। কিন্তু যেটুকু জোগাড় রয়েছে তা তো সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া দরকার, যেটুকু আমাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে কালোবাজারি কেন হবে? প্রশাসন কেন আরো শক্ত হচ্ছে না? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, যে পরিস্থিতি বাংলার মধ্যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, কোথায় যাবে, কি করবে। এত হাজার হাজার মানুষকে লাইন দিচ্ছে, তারা ভাবছে যে সারাদিন লাইন দিয়ে আমাকে বসে থাকতে হবে, তার থেকে বেশি টাকা দিয়ে আমি নিজের ইচ্ছে, কাউকে বলা হচ্ছে না যে ভাই তুমি ওখান থেকে কিনে নিয়ে এসো, বা কাউকে মানাও করা হচ্ছে না তোমরা ওখান থেকে কিনো না। সে তার ইচ্ছা মতো কিনছে, সেই সুযোগটা কিছু কালোবাজারে কিছু ব্যবসায়ী এটাকে নিচ্ছে। এখানে প্রশাসনিকভাবে যখন কোনো সেখানে কাছে ইনফরমেশন পৌঁছাচ্ছে বা প্রশাসনের নজরে আসছে, তখন তার উপযুক্ত ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তাদের রাজুবাবু, এটা তো একটা অভিযোগ নয়, মানে একাধিক অভিযোগ। অক্সিজেন তো আছে, ওষুধ আছে, অ্যাম্বুলেন্সের যে ভাড়া তার থেকে 6 গুণ বেশি টাকা চাওয়া হচ্ছে, বেডে ভর্তি করতে গেলে টাকা চাওয়া হচ্ছে, মর্গে যেখানে রোগীকে রাখতে গেলে টাকা দিতে হচ্ছে। মানুষ যাবে কোথায় বলুন তো এই পরিস্থিতিতে? দেখুন, এই রাজ্যের ঘটনা অনেক কম। আপনি যদি সেই তুলনায় দেখেন যে আমাদের উত্তরপ্রদেশে রাজ্যে কম বেশিটা নয়, এই ঘটনা কি একটাও হওয়া প্রয়োজন আমাদের রাজ্যে? আমরা একটাও চাই না। উত্তরপ্রদেশে যদি 100টা ঘটে, এখানে আমাদের 11টা ঘটে। উত্তরপ্রদেশে 100টা হচ্ছে, বাংলায় সেখানে 11টা হচ্ছে, সেই 11টার উপযুক্ত ব্যবস্থা হচ্ছে। উত্তরপ্রদেশ সব দিকে ফেলিওর, বাংলা সব দিকে পজিটিভ, বাংলার মতো কাজ করছে, প্রশাসনের মতো কাজ করছে। এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি। এই মোদী সরকার এসে যে সর্বনাশ করে দিয়ে গেছে, বাংলার মানুষ একসাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেদিকে নার্সিংহোমে গিয়ে লাইন দেয়, এখানে বাংলার মানুষকে পরিষেবা মমতা ব্যানার্জি দিচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা সারা ভারতবর্ষে কেউ দিতে পারে না। আর নরেন্দ্র মোদী কথা বলছেন, সেখানে জার্নাল, একটা ইন্টারন্যাশনাল ফেমাস একটা জার্নাল, আপনার নেচার এবং ল্যাসেন্ট, দুটো জার্নালে কেন্দ্র সরকার সেখানে কিভাবে নিন্দা করেছে যে কেন্দ্র সরকার টোটালি ফেলিওর। যখন এই পরিষেবা দেওয়ার জন্য সরঞ্জামের ব্যবস্থা করা দরকার ছিল, সেই সময় উনি তখন কি করেছেন? উনি ইলেকশন প্রচার করেছেন, ক্যাম্পেইনিং করেছেন। ব্যর্থ সরকার নরেন্দ্র মোদী সারা বিশ্বের কাছে মুখ পুড়িয়েছে, সারা বিশ্বের কাছে মুখ পুড়িয়েছে। আমাদের সদ্য সরকার গঠিত হয়েছে, আমরা জানি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি, সবার পক্ষ থেকে আমরা যে বিষয়টা বারে বলছি যে নির্বাচন কিন্তু মিটে গিয়েছে। নির্বাচনের পর এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, নতুন মন্ত্রিসভা তৈরি হয়ে গিয়েছে। তারপরেও কেন এই ধরনের কালোবাজারি হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। আমরা এসএসকেএমে যখন স্ট্রিং অপারেশন করতে গেছিলাম, তখন দেখলাম যে অক্সিজেন সিলিন্ডারের দাম চাওয়া হচ্ছে 45,000 টাকা। এই ঘটনাও ঘটছে শহর কলকাতার বুকে। এরপরে রিপাবলিক বাংলার খবরের জেরে ভবানীপুর থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল। আবার আসানসোলে আমরা দেখলাম যে অক্সিজেন সিলিন্ডার কিনতে গিয়ে 60,000 গাড়ির ভাড়া ওটা আলাদা, ওটার মধ্যে আমাদের কালকে একটা পাঠিয়ে দেবো। আর যদি ওটা পাঠাতে হয়, পিওর যদি হয়, তো আর্ধেক পয়সাটা দিয়ে যেতে হবে। আর খালি হয়ে যাবে তখন আপনার গাড়ি দিতে হবে, নাহলে বলবেন আমরা এখান থেকে ভর্তি মাল নিয়ে চলে যাবো, খালি মাল নিয়ে চলে যাবো। গ্রহণ করতে প্রথম হচ্ছে চিকিৎসকের সাথে আমি একটা কথা বার্তা এখানেই দিতে চাই, আমাদের মৃত্যু আটকাতে হবে, হাসপাতালে ভর্তি আটকাতে হবে। 80% মাইল্ড কেস, 20% সিভিয়ার। এই সিভিয়ারের 20%টাকে 10% নামাতে হবে। কি করে? একটা হাঁচি, একটা কাশি, একটু জ্বর, বাড়িতে বসে থাকবেন না, চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, পরীক্ষাটা করান, সোয়াব টেস্টটা করান। সেটা আসতে 2-3 দিন লেগে যাচ্ছে। পরীক্ষা কি করা যাচ্ছে এখন? না, পরীক্ষা যাচ্ছে, মানে কলকাতা শহর আশেপাশে হচ্ছে, গ্রামের দিকে হয়তো একটু কম হচ্ছে, কিন্তু করাতে হবে। এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে এবং রিপোর্ট, আমার বক্তব্য, 24 ঘন্টার মধ্যে আসতে হবে। এতক্ষণ আরটিপিসিআর লাগার কথা নয়। এবার যদি পরীক্ষা, মানে কি আপনি র্যাপিড টেস্টের কথা বলছেন নাকি? আরটিপিসিআর কত সাইকেল 6 থেকে 8 ঘন্টা, এখন তো দেখছি 3 থেকে 4 দিন রিপোর্ট পেতে সময় লাগছে। এখানে তো সরকারকে জোর দিতে হবে, এটা এপিডেমিক অ্যাক্ট লাগু করে করতে হবে, করতেই হবে। আমার বক্তব্য স্পষ্ট, রিপোর্ট আসার 2-3 দিন সময় লাগলে আপনি কিছু ওষুধ শুরু করে দিন, চিকিৎসক যা বলবে। কারণ এখানে প্রশ্ন আসে স্টেরয়েড দেবো কি দেবো না, সেক্ষেত্রে চিকিৎসকের ওপর নির্ভর করছে, তিনি যেভাবে আপনাকে গাইড করবেন। কিছু ওষুধ পেলে প্রদাহটা কমে যাবে,
অতিরিক্ত প্রদাহ হচ্ছে বলে মানুষ মারা যাচ্ছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, কিন্তু 3-4 দিন যদি আমরা নষ্ট করে ফেলি একটা জীবনহানি হওয়ার প্রবল সম্ভাবনা। বলছি শুধু আমরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। খোদ শহর কলকাতার বুকে অক্সিজেনের কালো বাজারির অভিযোগ উঠে আসছে। খোদ শহর কলকাতার বুকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালো বাজারি। এর আগে আমরা এসএসকেএম এর ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে রিপাবলিক বাংলা স্টিং অপারেশনের জেরে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। জেলায় জেলায় কিন্তু এমন অভিযোগ উঠে আসছিল। এবার শহর কলকাতার বুকে অক্সিজেন নিয়ে কালো বাজারির অভিযোগ উঠে আসছে। যেহেতু কোভিডের সংক্রমণ বাড়ছে, তাই অক্সিজেনের চাহিদাও প্রচুর পরিমাণে বাড়ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু চক্র মাথাচাড়া দিয়ে উঠছে। খোদ শহর কলকাতার বুকে এবার অক্সিজেনের কালো বাজারির অভিযোগ উঠে আসছে। এর আগে এসএসকেএম হাসপাতাল কলকাতা শহরের মধ্যে, শুধু তাই নয়, রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এসএসকেএম এ, যেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালো বাজারির অভিযোগ উঠে আসছিল। 45,000 টাকায় বিক্রি হচ্ছিল একটি অক্সিজেন সিলিন্ডার। স্টিং অপারেশন করেছিল রিপাবলিক বাংলা, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। বিভিন্ন জায়গায় একাধিক জেলায় যেমন অক্সিজেন সিলিন্ডার, রেমডেসিভিরের মতো গুরুত্বপূর্ণ ইনজেকশন নিয়েও কালোবাজারি হচ্ছে। মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর শহরে রেমডেসিভির ইনজেকশন নিয়ে এই ধরনের কালোবাজারির অভিযোগ উঠে আসছিল। রিপাবলিক বাংলার খবরের জেরেই কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়েছে এবং একই সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠে আসছে। আমরা নদিয়ার ছবি দেখিয়েছিলাম, নদিয়াতে এবং দুর্গাপুরে, যেখানে অ্যাম্বুলেন্সের ভাড়া 6 গুণ চাওয়া হয়েছে। এমনই বিস্তর অভিযোগ এই কোভিড অতিমারী পরিস্থিতিতে কিন্তু দেখা দিচ্ছে। কোভিডের সংক্রমণ বাড়ছে, অক্সিজেনের চাহিদা বাড়ছে, আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু চক্র মাথাচাড়া দিয়ে উঠছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সচেতনতার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি কোনো বিজ্ঞাপন দেখতে পান, সেই বিজ্ঞাপনের ফাঁদে আপনারা পা দেবেন না। এভাবেই প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে। একাধিক মানুষ এইভাবে প্রতারণার শিকার হচ্ছে, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে রিপাবলিক বাংলা এই খবরের দিকে বারে বারে নজর রেখেছে। যে সমস্ত জায়গায় মানুষ বিপদে পড়েছে, আম জনতা সমস্যায় পড়েছে, সেখানেই খবর সংগ্রহ করেছে রিপাবলিক বাংলা। তারপরেই আমরা দেখেছি প্রশাসন নড়ে চড়ে বসেছে। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে কালোবাজারি, এই কালোবাজারি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, কোনোভাবেই কিন্তু রোখা যাচ্ছে না। যুদ্ধ যখনই হয়েছে তখনই কিন্তু এই কালোবাজারি বাড়বাড়ন্ত হয়েছে। এটা হচ্ছে এই অতিমারি পরিস্থিতিতে কালোবাজারি হচ্ছে, এবং এটাতে অসাধু ব্যবসাদার যারা আছেন তারা এটাতে নিয়োজিত হচ্ছেন। আপনারা বারবার করে আমি বলছি যে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে, প্রশাসনকে আরও সজাগ হতে হবে, এবং মানুষের শুভবুদ্ধির উদয় হতে হবে। আপনি যেটা বলছিলেন বিজ্ঞাপন দিয়ে অক্সিজেন বিক্রি হচ্ছে, আর মানুষ সেটাকে র্যান্ডামলি ফরওয়ার্ড করে যাচ্ছে। মানুষকে সচেতন হতে হবে। ফরওয়ার্ড করবার আগে সেই মেসেজটার অথেন্টিকেশনটা জানা, কোথার থেকে পেয়েছি, তার সোর্স কী, তারপর আমি সেটাকে সদুত্তর আমার কাছে নেই, কিন্তু আমি কেন লোককে ব্যতিব্যস্ত করতে যাব? লোক তাতেই ফাঁদে পা দিচ্ছেন। এবং আপনাকে বলি, এতে অর্থনৈতিক কর্মকাণ্ড কখনোই ত্বরান্বিত হবে না। পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষ বলুন, এই দুটো জায়গাতে যদি দেখেন যে কোনো জিনিস যদি কালোবাজারে বিক্রি হয়, তার যে এক্সেস যে প্রফিটটা, সেটা যারা অসাধু ব্যবসায়ী তাদের পকেটে যাচ্ছে, সেটা সরকার তার থেকে ট্যাক্স পায় না। তো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন হবে না, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হবে না। সুতরাং যেখানে অসাধু ব্যবসায়ীদের দেখবেন সেখানে প্রতিহত করুন। যারা রাজনৈতিক মতাদর্শ নিয়ে এতক্ষণ আলোচনা করছিলেন, ঝগড়াঝাটি করছেন, আপনারা নিজেরা পথে নামুন, সাধারণ মানুষের পথে দাঁড়ান। এর থেকে বড় সুযোগ তো আর পাবেন না এরকম অতিমারির সময়। এই অতিমারি পরিস্থিতিতে যদি কালোবাজারি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ যেমন নিঃস্ব হবে, পাশাপাশি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কোনো লাভ হবে না। ঠিক কোন জায়গা থেকে এই ধরনের মিসিং লিঙ্কগুলো তৈরি হচ্ছে তাও খোঁজার চেষ্টা করব। তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। বর্তমানের অতিমারি পরিস্থিতিতে প্রশাসনের দিকেই বারে বারে অভিযোগের আঙুল উঠছে, যেহেতু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। না, অভিযোগ তুলতে পারে, সে অভিযোগ উঠবে, প্রশাসন থাকলেই অভিযোগ ওঠে, কিন্তু প্রশাসনের মতো কাজ করছে, এখানে অভিযোগের মতো কিছু নেই। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে অনেক ক্রাইম কম হচ্ছে। আচ্ছা, এখানে এই রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় ভালো রয়েছে, অভিযোগ উঠে আসতেই পারে। এটা আমার মাননীয় বন্ধু বলছেন, কিন্তু এটা আমরা আমরা বারবার করে বলছি, প্রচুর পরিমাণে অভিযোগ। এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে স্টিং অপারেশনের মাধ্যমে যা করছে 2 নম্বরই বা দুর্নীতি, তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আমরা আশা করবো আগামী দিনে আপনারা আরও স্টিং অপারেশন করুন, যাতে পাবলিকের ভালো হয়, কোনো দলের ভালো হবে না আপনাদের। একেবারে আম জনতার যাতে ভালো হয় সেটাই নজর রাখা আমাদের দরকার। তাই আম জনতার ভালো করবার জন্য কি কি প্রয়োজন?
না, একটা হচ্ছে সাধারণ মানুষকে এই ভয়ভীতি থেকে বেরিয়ে আসতে হবে। করোনাতে কিন্তু যেটা ডাক্তারবাবু বললেন যে 80% লোক কিন্তু মাইল্ড, 20% সিভিয়ার, সেই সিভিয়ারের মধ্যে থেকেও মৃত্যু আর কম। সুতরাং মানুষকে অত ভয় পেলে চলবে না, সাধারণ মানুষকে খাওয়া দাওয়া ভালো করতে হবে, সজাগ থাকতে হবে। একেবারে মানুষজনকে সচেতন থাকতে হবে এবং অনেক কিছু বিষয় মেনে চলতে হবে। যার বিষয় মেনে চলা দরকার সে হচ্ছে চিকিৎসক। তাই শেষ মুহূর্তে জানতে চাইবো যে এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের প্রথম কি কি করণীয়? একটা হচ্ছে মাস্ক পরিহিত হয়ে বেরোনো, সেলফ লকডাউন, যদি বাইরে দরকার পড়ে বেরোন, বাকিটা সময় বাড়ির মধ্যে থাকুন। 2 নম্বর, দূরত্ব বজায় রাখা, হাতটা ভালো করে পরিচ্ছন্ন রাখা, শুদ্ধিকারক ব্যবহার করবেন মানে মাঝে মাঝেই, এতে হাতটা পরিষ্কার থাকে। আর আবার বলছি, জনসমাগম এড়িয়ে চলবেন, জনসমক্ষে না আসাই ভালো এই সময়টা। আর যদি কোনো রকম উপসর্গ থাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, কিছু ওষুধ শুরু করবেন আর টেস্ট করাবেন। এইভাবে একেবারেই কে দোষী কে নির্দোষ সেই আলোচনা তো পরে থাকবে, কেননা কোভিড এই অতিমারী পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে অভিযোগগুলো উঠে আসছে বিভিন্ন জায়গায়, কালোবাজারির অভিযোগ উঠে আসছে, অক্সিজেনের যোগান মিলছে না, অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষজনকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং একই সঙ্গে নিজেকে আইসোলেট করে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু বাড়িতে থাকতে হবে। আজ এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।